আজকের ক্লাসে আমি সপ্তম শ্রেণীর সময় ও দূরত্ব অধ্যায়ের কোষে দেখে 15 এর অঙ্কের সমাধান করে দেখাবো। তবে এই চ্যাপ্টার অঙ্কগুলি করার জন্য তোমাকে কিছু বেসিক আইডিয়া বা ধারণা তোমাকে স্বচ্ছ রাখতে হবে, না হলে কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলি করতে গিয়ে তুমি সমস্যার সম্মুখীন হবে। আর আমাদের টার্গেট কিন্তু শুধু কোষে দেখির অঙ্ক করা নয়, বিষয়টাকে খুব সুন্দরভাবে বুঝবো, তারপরে প্রত্যেকটা অঙ্কের আমরা সমাধান দেখে নেব। চলো তাহলে আমরা সময় ও দূরত্ব অধ্যায়ের কনসেপ্ট আগে বুঝে নিই। দেখো, এই চ্যাপ্টারে মূলত তিনটি রাশি বা তিনটি শব্দ সম্পর্কে তোমাকে জানতেই হবে। কি কি বলো তো? এক নম্বর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, প্রয়োজনীয় সময়, আর হচ্ছে গতিবেগ। এই তিনটে রাশি বারবার কিন্তু কোয়েশ্চেনের মধ্যে ঘুরে ফিরে আসবে, এগুলো আমাদের আগে কিন্তু জানতে হবে। চলো প্রথমেই আমরা যেটা জানবো সেটা কি বলো তো? গতিবেগ। দেখো, আমরা প্রথমেই শিখবো গতিবেগ। গতিবেগকে ইংরেজিতে কী বলা হয় বলো তো? স্পিড বলা হয়। তাহলে গতিবেগ, এই গতিবেগকে ইংরেজিতে কী বলা হয়? স্পিড বলা হয়। এবার দেখো, এই গতিবেগ বা স্পিড এটা কি, তোমাকে একটি ছোট্ট গল্পের মাধ্যমে বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করি। মনে করে নাও এটি একটা স্থান আর এই একটা স্থান, দুটি স্থান। এই স্থানটা তুমি সাপোজ ধরে নাও, মনে করে নাও এটা হচ্ছে কাটোয়া। এটা তোমাকে বোঝানোর সুবিধার্থে আমি ধরে নিলাম কাটোয়া। আর এটা তুমি ধরে নাও বর্ধমান। তাহলে দুটি স্থান, আমি এখানে দুটি জায়গার নাম লিখেছি, ওকে, কাটোয়া আর বর্ধমান। আর কাটোয়া থেকে বর্ধমানের মধ্যে দূরত্ব বা কতটা, কাটোয়া থেকে বর্ধমান কত দূরে অবস্থান করছে, মনে করে নাও তুমি 100 কিলোমিটার। এটা আমি ধরে নিলাম যে কাটোয়া থেকে বর্ধমানের দূরত্ব বা ডিস্টেন্সটা হচ্ছে 100 কিলোমিটার। এবার মনে করো না দুইজন বন্ধু আছে, একজন হচ্ছে শান্তনু আর একজন মনে করো নাও অরূপ। এই দুইজন বন্ধু কাটোয়া থেকে বর্ধমান যাবে। এবার শান্তনু মনে করো নাও বাসে যেতে পারে না, তার জন্য শান্তনু ট্রেনে চেপে কাটোয়া থেকে বর্ধমান যাবে, আর অরূপ বাসে করে কাটোয়া থেকে বর্ধমান যাবে। এবার দেখো শান্তনু, এই যে শান্তনু ট্রেনে গিয়েছে কত, কাটোয়া থেকে বর্ধমান গেছে 100 কিলোমিটার পথ গেছে। তাহলে তুমি মনে করে নাও এই শান্তনুর এই 100 কিমি পথ যেতে সময় লেগেছে মনে করে নাও 2 ঘন্টা। ও 2 ঘন্টাতে কিন্তু কাটোয়া থেকে বর্ধমানে পৌঁছে গেছে। তাহলে শান্তনু ট্রেনে গেছে কাটোয়া থেকে বর্ধমান, অর্থাৎ 100 কিলোমিটার পথ গেছে। কত ঘন্টায় কভার করেছে পুরো ডিস্টেন্সটা? 2 ঘন্টাতে। আর এই যে অরূপ, এ কী বলো তো? বাসে গেছে। তাহলে বাসে একটু সময় বেশি লাগবে, কারণ বাস কিন্তু ট্রেনের মতো অত জোরে যেতে পারবে না। এর ধরে নাও সাপোজ 4 ঘন্টা সময় লেগে গেছে। কত ঘন্টা লেগেছে? 4 ঘন্টা। ওকে, এবার দেখো, এবার তোমরাই বলো, এখানে শান্তনুর দেখো 100 কিমি যেতে 2 ঘন্টা সময় লেগেছে মাত্র, আর অরূপের বাসে যেতে সময় লেগেছে 4 ঘন্টা। তাহলে কার সময়টা এখানে বেশি লেগেছে আর কারটা সময় কম লেগেছে বলো তো? এখানে দেখো শান্তনুর সময় কম লেগেছে আর অরূপের সময়টা একটু বেশি লেগেছে। কারণ কি? কারণ ট্রেন জোরে গেছে, প্রচুর স্পিডে গেছে। আর এখানে অরূপ যে বাসে গেছে, ট্রেনের তুলনায় বাস কিন্তু একটু স্লো, একটু ধীর গতিতে গেছে। তাহলে এই যে গতিবেগ বলতে তাহলে আমরা কি বুঝবো? কোন একটা বস্তু, কোনো ব্যক্তি বা কোনো যানবাহন কতটা জোরে বা কতটা আস্তে যায় সেটা বোঝানোর জন্য আমরা এই গতিবেগ বা স্পিড শব্দটি ব্যবহার করব। বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে শান্তনু ট্রেনে গেছে, খুব তাড়াতাড়ি গেছে বলতে বোঝাবো যে ট্রেনের গতিবেগটা বেশি। কি বেশি? গতিবেগ বেশি। আর এই যে এখানে অরূপ, এর 4 ঘন্টা সময় লেগেছে, অর্থাৎ এই আস্তে আস্তে গেছে, অর্থাৎ বাসের গতিবেগটা কি বলতো? ট্রেনের থেকে কম। এবার দেখো, এবার এটাকে আমরা লিখবো কেমন করে, এটা তুলনা করব কি করে? দেখো, গতিবেগকে সর্বদা এই দুটো, এই যে বাস আর ট্রেন, এদের গতিবেগের তুলনাটা করব কি করে, সেটা এবার তোমাদের আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, তাহলে শান্তনু 2 ঘন্টা, দেখো 2 ঘন্টাতে কতটা গেছে? 100 কিলোমিটার গেছে। তাহলে আমি এটা শান্তনুর ক্ষেত্রে, ট্রেনের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে 2 ঘন্টাতে, অর্থাৎ ট্রেনটি 2 ঘন্টায় কত গেছে বলো তো? 100 কিলোমিটার পথ গেছে। তাহলে 100 কিমি। ওকে, এবার দেখো, তাহলে 1 ঘন্টায় ট্রেনটি কত যাবে বলো তো? 1 ঘন্টায় যাবে, তাহলে ঐকিক নিয়মের অঙ্ক করো, 100 বাই হবে কত? 2। তাহলে দেখো 100কে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো 2 50-এ কত হয়? 100। তাহলে আমরা কত পেলাম? 50 কিমি পেলাম। তাহলে 1 ঘন্টাতে ট্রেনটি কত কিলোমিটার গেছিলো? 50 কিলোমিটার গেছিলো। তাহলে এখান থেকে কিন্তু আমরা গতিবেগের সংজ্ঞা বা ডেফিনেশন বলতে পারি কি, কোনো একটা বস্তু একক সময়ে, একক মানে এক ইউনিটে কতটা পরিমাণ দূরত্ব অতিক্রম করবে সেটাই কিন্তু তার গতিবেগ। দেখো 2 ঘন্টায় যাচ্ছিল
100 কিমি, তাহলে আমি গতিবেগ সম্পর্কে খুব একটা স্বচ্ছ ধারণা পেলাম না। আমি যদি 1 ঘন্টায় বের করে নিই, 1 ঘন্টায় তাহলে কত যাচ্ছে 50 কিলোমিটার। এই যে একক সময়ে যে পরিমাণ, তাহলে এক ঘন্টায় যাচ্ছে 50 কিলোমিটার, তাহলে এটাই হচ্ছে ট্রেনের গতিবেগ। তাহলে ট্রেনের গতিবেগটাকে আমরা লিখবো কেমন করে, লিখবো যে ঘন্টায়, বা লিখবো 50। তাহলে ট্রেনের গতিবেগটাকে আমরা লিখবো কেমন করে, গতিবেগকে প্রকাশ করা হয় কি করে, 50 কিমি, একটা স্ল্যাশ দাগ দেবে, তারপরে লিখতে হয় কি ঘন্টাতে। এটার অর্থ কি বলতো, এটার অর্থ হচ্ছে প্রত্যেক ঘন্টায় ট্রেনটি 50 কিলোমিটার যায়, তাহলে এটাই লিখবো আমরা গতিবেগ। তাহলে গতিবেগ জিনিসটা কি বুঝতে পেরেছো? এরকমভাবে একই রকমভাবে আমরা এই যে অরূপ যে বাসে গেছিলো, এটাও তাহলে আমরা এইভাবে নির্ণয় করতে পারি। কীরকমভাবে নির্ণয় করব, যে 4 ঘন্টায় কত গেছিলো, আমি সংক্ষেপে লিখছি, ঘন্টাটা 4 ঘন্টায় গেছিলো 100 কিলোমিটার পথ, 100 কিমি। তাহলে 1 ঘন্টায় কত যাবে বলো তো, 1 ঘন্টায় যাবে তাহলে 100/4, তাহলে 100কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 25 কিমি। তাহলে দেখো এখানে দেখো, এবার তুলনাটা খুব ভালো করে তুমি করতে পারবে। 1 ঘন্টায় ট্রেনটি 1 ঘন্টায় যাচ্ছে 50 কিমি, আর বাসটি 1 ঘন্টায় যাচ্ছে 25 কিমি। তাহলে 1 ঘন্টায় কে বেশি পরিমাণ পথ যাচ্ছে, ট্রেনটি, তার জন্য ট্রেনের গতিবেগটা কি, মানে 1 ঘন্টায় বেশি যাচ্ছে মানে কি গতিবেগটা বেশি জোরে গেছিলো, বুঝতে পেরেছো? তাহলে এটাকেও আমরা ঠিক একই রকমভাবে লিখতে পারি। কীভাবে লিখবো, যে 25 কিমি, বাসের গতিবেগ হচ্ছে 25 কিমি পার ঘন্টা। তা তোমরা বুঝতে পারলে যে গতিবেগকে আমরা কীরকমভাবে লিখি, এই যে এইরকমভাবে প্রকাশ করি, এই যে দুইভাবে এখানে ট্রেনের গতিবেগ আর বাসের গতিবেগ আমরা লিখেছি এখানে, বুঝতে পেরেছো? এবার দেখো, এবার তোমাদের একটা জিনিস আমি বোঝাই। তাহলে দেখো গতিবেগকে আমরা প্রকাশ করা বুঝতে পেরেছি। এবার দেখো তাহলে গতিবেগ আমরা নির্ণয় করার জন্য সর্বদা তো এরকমভাবে ভেঙে চুরে তো নাও করতে পারি, আমরা একটা ডিরেক্ট ফর্মুলা বা সূত্র মনে রাখবো। দেখো কি করে, গতিবেগ, তাহলে গতিবেগ সমান সমান আমি কি লিখতে পারি, দেখো এইখানে যখন ট্রেনটির আমি গতিবেগ নির্ণয় করেছিলাম তখন কি করেছিলাম, দেখো 2 ঘন্টায় যাচ্ছিল 100 কিমি, তাহলে 1 ঘন্টায় যেটা যায় একক সময়ে যে পরিমাণ দূরত্ব যাবে সেটাই তো গতিবেগ হয়। দেখো এই 50 কিমি যে আমি বের করেছিলাম তখন কি করেছিলাম, 100কে ভাগ করেছিলাম 2 দিয়ে, আর এই 100টা কি বলতো, 100টা ছিল কাটোয়া থেকে বর্ধমানের মধ্যে দূরত্ব, মানে দূরত্বকে আমি উপরে লিখেছিলাম। তাহলে 100 জায়গায় আমি কি লিখতে পারি, দূরত্ব, কারণ এটা তো দূরত্বকে বোঝাচ্ছে। তাহলে দূরত্ব বাই, আর নিচে কি লিখেছিলাম 2টা কি ছিল, শান্তনু যে ট্রেনে যাচ্ছিল এর 100 কিমি যেতে 2 ঘন্টা সময় লেগেছিল, তাহলে আমরা নিচে কি দিয়ে ভাগ করেছিলাম, সময়। তাহলে দেখো গতিবেগ আমরা কখন পাই, গতিবেগ আমরা যখন দূরত্বকে সময় দিয়ে ভাগ করি তখন কিন্তু আমরা গতিবেগ পাই, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা এটা মনে রাখবো এবার থেকে, কারণ এই সূত্র দিয়েই কিন্তু তোমাদের কোষে থেকে 15 অঙ্কের সমাধান হবে, বুঝতে পেরেছো? তাহলে দেখো, আর তোমরা যদি একটা সূত্র খুব ভালো করে বুঝে নিতে পারো, বাকি সূত্রগুলো কিন্তু তুমি এখান থেকেই তৈরি করে নিতে পারো। কীরকমভাবে দেখো, এটা তোমাদের একটু বোঝাই। দেখো এই গতিবেগে কোনো কিছুর নিচে কিছু থাকে না, মানে কি, দেখো এই যে গতিবেগ এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। তাহলে কোনাকুনি গুণ করো, দূরত্বর সাথে যদি আমরা 1কে গুণ করি তাহলে কি পাবো, দূরত্ব পাবো, ওকে, সমান। আর গতিবেগের সাথে সময়কে গুণ করবো, কোনাকুনি গুণ করো, এটার সাথে এটা, এটার সাথে এটা, দূরত্ব তার সাথে 1 গুণ করে দাও, দূরত্ব, আমরা তো লিখে দিয়েছি এটা। তাহলে গতিবেগ গুণ সময় করো এবার, তাহলে গতিবেগ গুণ সময়। তাহলে গতিবেগের সাথে তুমি যদি সময়কে গুণ করে দাও তাহলে তুমি দূরত্ব নির্ণয় করতে পারবে, বুঝতে পেরেছো? একই রকমভাবে তুমি যদি এটা জানো তাহলে কিন্তু পরে সময়টাও নির্ণয় করতে পারবে, প্রয়োজনীয় সময়, বা শুধু সময়ও লিখতে পারো, প্রয়োজনীয় সময়টা তাহলে তুমি কি করে নির্ণয় করবে, প্রয়োজনীয় সময়, এটা আমরা নির্ণয় করব। দেখো এদিকে দেখো মাঝখানে সমান আছে, সমানের বাম দিকে দূরত্ব লেখা আছে আর সমানের ডান দিকে গতিবেগ গুণ সময় লেখা আছে। তাহলে যদি আমি সময় বের করতে চাইছি, সময়টা যদি আমি ডান দিকে রেখে দিই, তাহলে দেখো ডান দিকে গতিবেগ আর সময় গুণ আকারে ছিল, তাহলে গতিবেগটা যদি সমানের এই পাশে পাঠিয়ে দিই তাহলে দূরত্ব নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে, কারণ এদিকে গুণ ছিল, এই সাইডে চলে আসলে ভাগ হবে, ভাগ মানে কি নিচে লেখা, তাহলে দূরত্ব তো ছিলই ছিল, তাহলে গতিবেগটা নিচে এসে ভাগ হবে, বুঝতে পারলে তোমরা? তাহলে দেখো প্রয়োজনীয় সময় এটাও আমরা এখান থেকে নির্ণয় করে দিলাম, বুঝতে পেরেছো? তাহলে এই 3টি রাশিমালা বা এই 3টি সূত্র তোমাকে কিন্তু জানতেই হবে, আর এটা তোমরা এক্ষুনি নোট করে নাও, তাহলে তোমাদের অঙ্ক ম্যাজিকের মতো হবে, বুঝতে পেরেছো? এবার দেখো, এবার এই জিনিসটাকে দেখো একটা ট্রিকের মাধ্যমে, এই 3টে জিনিসকে গতিবেগ, দূরত্ব আর প্রয়োজনীয় সময়, এটাকে তোমাদের মনে রাখার জন্য তোমাদের আমি একটা ব্যবস্থা করে দেবো। দেখো কি,
এটা দেখো তোমরা এবার। দেখো এটা একটা ত্রিভুজের মাধ্যমে তোমাদের মনে রাখা সহজ করে দিচ্ছি আমি। এই একটা ত্রিভুজ, ওকে, এই ত্রিভুজ আঁকলাম আমি একটা, এই ত্রিভুজের এখান দিয়ে একটা দাগ দিলাম এবং এখান থেকে আর একটা ভাগ করে দিলাম। এবার দেখো এখানটা কি লিখবে, দেখো দূরত্বকে ইংরেজিতে কি বলা হয়, ডিস্টেন্স বলা হয়, ওকে, আর গতিবেগকে বলা হয় স্পিড ইংরেজিতে, আর প্রয়োজনীয় সময়, সময় মানে টাইম। তাহলে তুমি যদি বাংলায় লেখো, বাংলা ইংলিশ দুটোতে লিখে দিচ্ছি। দেখো মনে করো না এটা দূরত্ব, বাংলায় লিখলাম দূরত্ব, আর এখানটা লিখছি আমি গতিবেগ এই ঘরটাতে, আর এখানটাতে লিখছি আমি সময়। দেখো একটা ত্রিভুজ আঁকবে, দিয়ে তিনটে ভাগ করবে এটাকে, দূরত্ব, গতিবেগ আর সময়। এবার দেখো আমরা দূরত্ব যখন নির্ণয় করব, দেখো দূরত্ব সমান সমান তাহলে কী হবে, যেটাকে তুমি নির্ণয় করবে সেটাকে তুমি চেপে ধরে রাখবে। দেখো দূরত্ব আমি নির্ণয় করতে চাইছি, তাহলে দূরত্ব নির্ণয়ের রাশিমালাটা কী হবে, গতিবেগ আর সময় তাহলে পড়ে আছে, তাহলে গতিবেগের সাথে সময় তুমি গুণ করে দেবে। তাহলে যখন আমরা দূরত্ব নির্ণয় করব সেটা তুমি চেপে ধরে রাখবে। এই দেখো বন্ধ করে রাখলাম, তাহলে গতিবেগ আর সময়, তাহলে গতিবেগের সাথে সময় গুণ করো, গতিবেগ আর সময় গুণ করলে কি পাওয়া যায়, দূরত্ব পাওয়া যায়। এবার দেখো তারপর দেখো তুমি মনে করো গতিবেগ বের করতে চাইছো, তাহলে গতিবেগটাকে তুমি এভাবে বন্ধ করে রাখো, তাহলে তুমি কি পাচ্ছ, উপরে দূরত্ব নিচে কি সময়, তাহলে দূরত্ব বাই সময়। দেখো গতিবেগ সমান দূরত্ব বাই সময় কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের গতিবেগ। আর তুমি মনে করো সময় নির্ণয় করতে চাই, সময়টা চেপে রাখো, তাহলে দেখো দূরত্ব উপরে আর নিচে কি থাকছে, গতিবেগ। তাহলে দেখো আমরা যখন সময় নির্ণয় করেছি, প্রয়োজনীয় সময়, দূরত্ব বাই গতিবেগ। দেখো তাহলে এটার মাধ্যমে তুমি কিন্তু এই তিনটি প্রয়োজনীয় প্রচুর গুরুত্বপূর্ণ যে সূত্র, সেগুলো তুমি মাত্র একটা ত্রিভুজ এঁকেই কিন্তু মনে রাখতে পারো। বুঝতে পেরেছো? এবার দেখো আমরা সরাসরি কোথায় চলে যাব, এবার আমরা সরাসরি কোষে দেখি 15 অঙ্কে চলে যাব। দেখো কোষে দেখি 15 এর একের দাগের অঙ্কে এখানে বলা হয়েছে, আমি শনিবার 2 ঘন্টায় 13 কিমি প্রতি ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম, কিন্তু রবিবার ওই একই সময়ে অর্থাৎ ওই 2 ঘন্টা সময়ের মধ্যেই 11 কিমি প্রতি ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছু পথ গেলাম। তাহলে শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম সেটা হিসাব করে লিখতে বলেছে, এবং এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজে তোমাকে লিখতে বলা হয়েছে। দেখো এই অধ্যায়ের অঙ্কগুলি করার জন্য যে জিনিসগুলো আমরা এখনই বুঝলাম, সেখানে দেখো সূত্রগুলো কিন্তু আমাদের লাগবে, তার জন্য এই ডান দিকে আমি দেখো লিখে রেখেছি। দেখো 1 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, শনিবার আর রবিবার 2 দিনে 2 ঘন্টা করে সাইকেল চালিয়েছে, কিন্তু শনিবার আর রবিবার 2 দিনে কিন্তু সাইকেলের গতিবেগটা কিন্তু আলাদা আলাদা ছিল। শনিবারে সাইকেলের গতিবেগ কত ছিল, 13 কিমি প্রতি ঘন্টা, আর রবিবারে সাইকেলের গতিবেগ ছিল 11 কিমি প্রতি ঘন্টা। তাহলে বলেছে কোন দিন বেশি পথ গেছে এবং কত পথ বেশি গেছে শনি আর রবিবারের মধ্যে। দেখো কত বেশি পথ গেছে মানে কি, দূরত্ব নির্ণয় করতে হবে আমাকে, বোঝা গেল? দূরত্ব নির্ণয় করতে দেওয়া হয়েছে। দেখো আমি যদি প্রথমে শনিবারের ক্ষেত্রে দেখি, দুটো বারকে আমরা এখানে আলাদা আলাদা করে দেখব। দেখো শনিবারে কি ঘটনা ঘটেছে, শনিবারের সময়টা কত ছিল, কত সময় ধরে সাইকেল চালিয়েছে, সময়টা দেওয়া ছিল 2 ঘন্টা, ওকে, সময় ছিল 2 ঘন্টা। আর দেখো সাইকেলের গতিবেগ কত ছিল, গতিবেগটা কত ছিল, 13 কিমি প্রতি ঘন্টা, 13 কিমি প্রতি ঘন্টা। কারণ আমরা জানি যে গতিবেগকে আমরা এরকমভাবে লিখি। এবার দেখো মনে করে নাও এই হচ্ছে একটা স্থান, মনে করো না এটা হচ্ছে এ স্থান আর এটা হচ্ছে মনে করো বি স্থান। তাহলে এ স্থান থেকে মনে করো বি স্থানে সাইকেল চালিয়ে যাচ্ছে, কত ঘন্টা লেগেছে এ থেকে বিতে যেতে, মনে করো না 2 ঘন্টা সময় লেগেছে, ওকে, সময় লেগেছে 2 ঘন্টা। আর সাইকেলে করে গেছে, সাইকেলের একটা স্পিড ছিল কত, 13 কিমি প্রতি ঘন্টা, 13 কিমি প্রতি ঘন্টা। এটার অর্থ কি, মানে প্রত্যেক 1 ঘন্টাতে ও 13 কিমি করে যায়। তাহলে 2 ঘন্টাতে কত যাবে, 1 ঘন্টায় যদি 13 কিমি যায়, 2 ঘন্টাতে কত যাবে, 2 ঘন্টাতে 26 কিলোমিটার যাবে। তাছাড়া আমরা দেখো দূরত্ব নির্ণয় করার একটা রাশিমালা জানি, গতিবেগের সাথে সময় গুণ করে দেবো। দেখো এই গতিবেগ তার সাথে সময়কে গুণ করে দিলে আমরা কী পাবো, দূরত্ব পাবো। তাহলে এ থেকে বি এর মধ্যে দূরত্ব কত সেটা পেয়ে যাব। তাহলে এ থেকে বিতে যেতে সময় লেগেছে 2 ঘন্টা, আর এ থেকে বিতে সাইকেল নিয়ে যে গেছে, সে সাইকেলটা কীরকম স্পিডে গেছে তার সেই মানটা কিন্তু দেওয়া আছে, 13 কিমি প্রতি ঘন্টা। তাহলে গতিবেগের সাথে যদি আমি সময় গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা এ থেকে বি এর মধ্যে ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে লিখব অতএব অতিক্রান্ত দূরত্ব
অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তুমি, অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান সমান কী হয়? দেখো আমি শুধু দূরত্ব লিখেছি, কোনো অসুবিধা নেই। গতিবেগ গুণ সময়, তুমি সূত্র এখন লিখেই করো, প্রথম অঙ্ক শিখছো এখন সূত্র তুমি লিখে লিখে করো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। যখন শিখে যাবে তারপরে তুমি সূত্র না লিখলেও চলবে, তখন তোমার গতিবেগ গুণ সময়। তাহলে দেখো গতিবেগ কত দেওয়া আছে? গতিবেগ হচ্ছে 13 কিমি প্রতি ঘন্টা, তাহলে এখানে লিখবো আমি 13 গুণ, ওকে। আর সময় দেখো সময় কত দেওয়া আছে? 2, তাহলে 2 লিখবো এখানে 2। তাহলে গতিবেগের মান কত ছিল? 13 কিমি প্রতি ঘন্টা ছিল, আর সময়টা কত? 2 ঘন্টা। তাহলে 13-র সাথে 2 গুণ করলে কত? 13 দুগুণে 26। আর দেখো দূরত্ব আমরা কিসে মাপি? কিলোমিটারে মাপবো, বুঝতে পেরেছো? তাহলে এখানে লিখবো 26 কিমি। তাহলে শনিবার 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত পথ গেছিল? 26 কিলোমিটার পথ গেছিল। একই রকমভাবে আমরা রবিবারটা নির্ণয় করব। রবিবার দেখো রবিবারে কী হয়েছে? এই এ থেকে বিতে গেছে, এই 2 ঘন্টা সময় লেগেছে, কিন্তু গতিবেগটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু কমিয়ে দিয়েছে। আগের দিন একটু জোরে গেছিলো, আজকে একটু আস্তে আস্তে গেছে, অর্থাৎ প্রত্যেক ঘন্টাতে আজ 11 কিমি, রবিবারে 11 কিমি প্রতি ঘন্টা বেগে সাইকেল চালিয়েছে। তাহলে কতটা পথ যাবে বুঝতে পেরেছো? তাহলে দেখো রবিবার কতটা পরিমাণ পথ যাবে? সময় তো পুরো সেম রয়েছে, সময়টা কত বলো তো? 2 ঘন্টা, কারণ 2 ঘন্টায় সাইকেল চালিয়েছিল, ওকে। আর গতিবেগটা কত ছিল সাইকেলের? গতিবেগ হচ্ছে 11 কিমি প্রতি ঘন্টা, এটা কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে। তাহলে দূরত্ব নির্ণয় করব, তাহলে অতিক্রান্ত দূরত্ব কতটা পথ গেছিল? অতিক্রান্ত দূরত্ব, দেখো অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের ফর্মুলা কি? গতিবেগ গুণ সময়। সূত্রটা লেখো তুমি, গতিবেগ গুণ সময়। তাহলে দেখো গতিবেগটা কত আছে? 11 কিমি প্রতি ঘন্টা, মানে 11 গুণ সময়টা কত? 2। তাহলে দেখো 11-র সাথে 2 গুণ করলে কত? 11 দুগুণে 22 কিমি। তাহলে দেখো রবিবার কতটা পথ গেছিলো? 22 কিমি। শনিবার কত গেছিলো? 26 কিমি। তাহলে কোন দিন বেশি পথ গেছে? দেখো বেশি পথ গেছে কিন্তু শনিবারে, কারণ দেখো সময় 2 জায়গাতেই দেখো সেম, এখানে 2 ঘন্টা লেগেছিলো, এখানে 2 ঘন্টায় সাইকেল চালিয়েছে, কিন্তু গতিবেগ দেখো এখানে কি রয়েছে? গতিবেগটা বেশি ছিল, 13 কিমি প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় 13 কিমি যাচ্ছিলো, আর রবিবারে 1 ঘন্টায় 11 কিমি যাচ্ছিলো, একটু কম যাচ্ছিলো, তার জন্য কম পথ গেছে। বোঝা গেল? মানে সময় যদি স্থির থাকে, এখান থেকে তাহলে আমরা কী শিখলাম? সময় যদি স্থির থাকে, দেখো সময় 2 জায়গাতে একই আছে, মানে স্থির আছে, তাহলে দেখো আমরা কী পেলাম? সময় যদি স্থির থাকে তাহলে গতিবেগের সাথে দূরত্বের কী সম্পর্ক হবে বলো তো? সরল সম্পর্ক হবে। যত বেশি জোরে তুমি গাড়ি চালাবে তত বেশি পরিমাণ পথ যাবে, বুঝতে পেরেছো? তাহলে এবার কোয়েশ্চেনে যেটা চেয়েছে সেটা লিখব। কোয়েশ্চেনে এখানে জানতে চেয়েছে কোন দিন, শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম? তাহলে শনিবারে বেশি পথ গেছি, কত বেশি? রবিবারে দেখো 22, এটা হচ্ছে 26, তাহলে দেখো 26 থেকে 22 বাদ দিলে কত? 4 কিমি পথ কিন্তু শনিবারে বেশি গেছে। তাহলে লিখব শনিবার 26 থেকে যদি আমরা 22 বাদ দিই তাহলে কত পাবো? 4, তাহলে 4 কিমি। তাহলে শনিবার 4 কিমি পথ বেশি গেলাম, ওকে। তাহলে এই একটা উত্তর হলো। এটা জানতে চাইছিল যে কোন দিন বেশি পথ গেছে এবং কত বেশি পথ গেছে। শনিবার বেশি পথ গেছে, কত বেশি? রবিবারের থেকে কত বেশি? 4 কিমি বেশি। এবার দেখো এখান থেকে জিজ্ঞাসা করেছে, এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজে। দেখো তুমি এখান থেকেই কিন্তু এই সম্পর্ক বলতে পারবে। দেখো শনিবারে দেখো সময় কত লেগেছিল? 2 ঘন্টা, রবিবারও সময় কত লেগেছে? 2 ঘন্টা, অর্থাৎ সময়টা কিন্তু স্থির, সময় স্থির রয়েছে। তাহলে সময় যদি স্থির থাকে তাহলে গতিবেগের সাথে দূরত্বের কি সম্পর্ক? দেখো শনিবারে গতিবেগ কত ছিল? 13 কিমি প্রতি ঘন্টা, রবিবারে গতিবেগ কত ছিল? 11 কিমি প্রতি ঘন্টা। তাহলে দেখো যেদিন গতিবেগ বেশি, শনিবারে গতিবেগ বেশি ছিল বলে বেশি পথ গেছে, তাই না? সময় কিন্তু 2 জায়গাতেই স্থির। আর এখানে দেখো 11 কিমি পার ঘন্টা ছিল, অর্থাৎ গতিবেগটা কম ছিল, কম গতিবেগ কম পথ গেছে। তাহলে সময় যদি 2 জায়গাতেই স্থির থাকে বা একই থাকে, তাহলে গতিবেগের সাথে দূরত্বের কি সম্পর্ক বলো তো? গতিবেগ বাড়লে সময়ও বাড়বে, গতিবেগ কমলে এই দূরত্ব কিন্তু বাড়বে, বুঝতে পেরেছো? তাহলে কি বললাম? গতিবেগ বাড়লে দূরত্ব বাড়বে, আর যদি গতিবেগ কমে যায় তাহলে দূরত্ব কিন্তু কমে যাবে। তাহলে সরল সম্পর্ক হবে, দুটোই যদি একই অনুপাতে বাড়ে বা কমে
তাই এখানে লিখব অতএব সময় স্থির থাকলে গতিবেগ ও দূরত্ব সরল সমানুপাতে থাকবে। তাহলে বুঝতে পারলে? তাহলে এই হয়ে গেল একের দাগের অঙ্কটা। এবার আমরা চলে যাব 2 এর দাগের অঙ্কে। দেখো 2 এর দাগের অঙ্কে এখানে বলা হয়েছে আমি সোমবার বাজারে গেলাম 12 কিমি প্রতি ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে। দেখো সোমবারে বাজারে গেছে, যে গতিবেগে গেছে সেই গতিবেগের মান কিন্তু এখানে দেওয়া আছে 12 কিমি প্রতি ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে গেছে। কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিমি প্রতি ঘন্টা গতিবেগে। দেখো এখান থেকে সংখ্যাগুলো দেখেই তুমি বলতে পারবে কোন দিন বেশি জোরে সাইকেল চালিয়ে গিয়েছিল মঙ্গলবারে, কারণ গতিবেগটা প্রত্যেক ঘন্টাতে এখানে বেশি ছিল 15, আর দেখো সোমবারে ছিল 12। আচ্ছা, যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিমি হয় তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো সেটা তোমাকে হিসেব করতে বলা হয়েছে। দেখো সোমবার আর কিন্তু এখানে মঙ্গলবারের কথা বলা হয়েছে। তাহলে আগের অঙ্কের মতোই দেখো এটা আমরা কি করে নির্ণয় করব। তাহলে দুটো দিনের কথা বলা হয়েছে, সোমবার আর মঙ্গলবার। বুঝতে পেরেছো? দেখো প্রথমে আমরা সোমবারের ক্ষেত্রে হিসেবটা করে নিই যে কত সময়টা লেগেছিল সোমবার। দেখো তুমি মনে করে নাও এটা হচ্ছে বাড়ি আর এটা মনে করো বাজার, এই পয়েন্টটা হচ্ছে বাড়ি আর এই পয়েন্টটা হচ্ছে বাজার। ওকে, তাহলে সোমবারে কত কিমি বেগে সাইকেল চালিয়েছিল বলো তো? 15, সরি এখানে দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে কত, এটা সোমবারে সাইকেলের গতিবেগ ছিল 12 কিমি প্রতি ঘন্টা। ওকে, 12 কিমি প্রতি ঘন্টা। তাহলে 12 কিমি প্রতি ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়েছে। ওকে, আর কি দেওয়া আছে বাড়ি থেকে, এই দেখো এটা বাড়ি আর এটা হচ্ছে বাজার। এই বাড়ি থেকে বাজার এদের মধ্যে দূরত্বটা কত? 2 কিমি। ওকে, অর্থাৎ বাড়ি থেকে বাজার কত দূরে অবস্থান করছে? 2 কিলোমিটার দূরে অবস্থান করছে। তাহলে দেখো কত গতিবেগে গেছে সেটা দেওয়া আছে আর বাড়ি থেকে বাজারের দূরত্ব দেওয়া আছে। তাহলে কত সময় লাগে বলো তো? তাহলে এই স্পিডে 12 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যদি 2 কিলোমিটার পথ যায় তাহলে তার সময়টা কত লাগবে? দেখো সময় বের করার রাশিমালা তো আমরা জানি, এই দূরত্বটাকে আমরা ভাগ করে দেবো কি দিয়ে? গতিবেগ দিয়ে। তাহলে দূরত্বকে যদি আমরা গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে কী পাবো? সময় পাবো। বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা দেখবো সোমবারে তাহলে এই গতিবেগে যদি 2 কিলোমিটার পথ যায় তাহলে কত সময় লাগবে। তাহলে দেখো আমরা এখানে লিখব যে গতিবেগ, সোমবারে সাইকেলের গতিবেগটা কত ছিল? সাইকেলের গতিবেগ এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত? 12 কিমি পার ঘন্টা। মানে প্রতি ঘন্টাতে 12 কিমি পথ যায়। আর দেখো সাইকেলের গতিবেগ দেওয়া আছে আর দূরত্ব বাড়ি থেকে বাজারের দূরত্ব দেওয়া আছে। তাহলে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 2 কিমি বাড়ি থেকে বাজারের দূরত্ব। তাহলে প্রয়োজনীয় সময়, তাহলে সময় বের করার রাশিমালা তো আমরা জানি, প্রয়োজনীয় সময়। দেখো প্রয়োজনীয় সময়টা কি করে নির্ণয় করব? এই দূরত্বকে গতিবেগ দিয়ে কি করে দেবো? ভাগ করে দেবো। দেখো দূরত্ব কত আছে? 2 কিমি, তাহলে 2 লিখলাম। বা তুমি সূত্রটা লিখে করো, কোনো অসুবিধা নয়। দূরত্ব আর নিচে হচ্ছে গতিবেগ। প্রথম করছো, এখন সূত্র লিখে করে তুমি প্র্যাকটিস করে নাও, তারপরে যখন রিভিশন করবে তখন তুমি আর লিখবে না। দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 2 কিমি, তাহলে 2 লিখলাম দূরত্ব জায়গায়। গতিবেগ কত আছে সাইকেলের সোমবারে? 12। তাহলে এটা কি পাবো আমরা? তাহলে এটা আমরা পাবো ঘন্টাতে পাবো। ওকে, কাটাকাটি করো। দেখো 2 1 2, 2 6 12, তাহলে 1/6 কি পেলাম? ঘন্টা পেলাম। বুঝতে পেরেছো? তাহলে আমরা 1/6 ঘন্টা পেলাম। এবার দেখো 1/6 ঘন্টা মানে ঠিক কতটা টাইম লাগলো সেটা আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না। তাহলে কি করব? এই ঘন্টাটাকে তুমি মিনিট করে নাও, আর ঘন্টাকে মিনিট করতে হলে কী করতে হয়? তাহলে আমরা 60 দিয়ে এর সাথে একটা গুণ করে দেবো, 60 গুণ করে দেবো, কারণ আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা হয়। তাহলে কাটাকাটি করো, 6 10 কত হয়? 60। তাহলে আমরা কত পেলাম? তাহলে আমরা পেলাম 10 মিনিট। ওকে, তাহলে দেখো সোমবারে সময় কতটা লেগেছিল? এই 2 কিলোমিটার পথ 12 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যেতে 10 মিনিট সময় লেগেছিল। ওকে, এবার দেখো এবার আমরা মঙ্গলবারের ক্ষেত্রে নির্ণয় করব। মঙ্গলবার
তাহলে মঙ্গলবারের ক্ষেত্রে কি করব, দেখো মঙ্গলবারে সাইকেলের গতিবেগটা কত ছিল, 15 কিমি প্রতি ঘন্টা ছিল, গতিবেগটা একটু বেশি ছিল। তাহলে সাইকেলের গতিবেগ এটা আমি মঙ্গলবারের ক্ষেত্রে নির্ণয় করছি। তো সাইকেলের গতিবেগটা কত, 15 কিমি প্রতি ঘন্টা। ওকে, তাহলে সাইকেলের গতিবেগটা ছিল কত, 15 কিমি প্রতি ঘন্টা। ওকে, আর কি ছিল বলো, দূরত্ব ছিল, বাড়ি থেকে বাজারের দূরত্ব কিন্তু সেম, দূরত্ব কত, 2 কিমি। দেখো বাড়ি থেকে বাজারের দূরত্ব সোমবারে যা ছিল মঙ্গলবার তো তাই থাকবে, ওটা তো ফিক্সড, বোঝা গেল। শুধুমাত্র গতিবেগটা কিন্তু চেঞ্জ আছে এখানে, তাহলে দূরত্বটা সেম থাকবে 2 কিলোমিটার, মানে একই দূরত্বে গেছে কিন্তু গতিবেগটা 15 কিমি ছিল। তাহলে আমরা প্রয়োজনীয় সময়টা বের করব যে কত সময় লেগেছিল। তাহলে প্রয়োজনীয় সময়, দেখো প্রয়োজনীয় সময় আমরা কি করে নির্ণয় করি, দেখো দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ। দেখো প্রয়োজনীয় সময় হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। দেখো দূরত্ব কত আছে, বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিমি, কিন্তু গতিবেগটা মঙ্গলবারে কত ছিল, 15, তাহলে 15 লিখবো এখানে ঘন্টা। ওকে, এবার দেখো এখানে দেখো কাটাকাটি কিন্তু করা যাবে না, 2 এর সাথে কিন্তু 15 কাটে না, তাহলে ঘন্টাকে মিনিট করে নাও। তাহলে 2/15 ঘন্টা, একে যদি আমি মিনিট করতে চাই তাহলে এর সাথে একটা আমি 60 গুণ করে দেবো। তাহলে 2/15 ঘন্টা মানে ঠিক কত সময় লেগেছে সেটা আমি বুঝতে পারছি না, তাহলে এই ঘন্টাকে মিনিট করতে চাইছি, তাহলে কি করব, আমি 60 গুণ করে দেবো। তাহলে 15 4 কত হয় 60, 2 4 কত হয় 8, তাহলে 8 মিনিট পেলাম। ওকে, তাহলে দেখো মঙ্গলবার আমি কত সময় পেলাম, 8 মিনিট। দেখো গতিবেগ এখানে একটু বেশি ছিল, তার জন্য সময় কম লেগেছিল। দেখো সোমবারে গতিবেগ কম ছিল, তার জন্য এখানে টাইম কিন্তু 10 মিনিট লেগেছিল। তাহলে দেখো তোমরাই দেখো কোন দিন সময়টা কম লাগলো এখানে, এখানে দেখো মঙ্গলবার। কোয়েশ্চেনে কি চেয়েছে সেটা দেখো, কোয়েশ্চেনে এখানে চেয়েছে যে তাহলে বাজারে যেতে আমার কম সময় লাগলো কত, সেটা তোমাকে এখানে নির্ণয় করতে হবে যে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো। দেখো সোমবারে 10 মিনিট আর মঙ্গলবারে কত 8 মিনিট, তাহলে মঙ্গলবারে তো কম লেগেছে, তাই না? তাহলে লিখবো এখানে আমরা অতএব মঙ্গলবার বাজারে যেতে আমার, দেখো এই 10 থেকে 8 বিয়োগ করে দাও, 10 থেকে 8 বাদ দিলে কত হয় 2 মিনিট, 2 মিনিট সময় কম লেগেছে। বুঝতে পেরেছ? কারণ দেখো সোমবারে 10 মিনিট আর মঙ্গলবারে 8 মিনিট, তাহলে কত সময় কম লাগলো, 10 থেকে যদি আমি 8 বাদ দিই তাহলে কত পাবো 2 মিনিট, তাহলে মঙ্গলবার আমার 2 মিনিট সময় কিন্তু এখানে কম লেগেছে। বুঝতে পেরেছ? দেখো এখানে একটা সম্পর্ক কিন্তু জানতে চাওয়া হয়েছে, কি সম্পর্ক? দেখো এখানে বলেছে এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক খুঁজে। দেখো দূরত্ব, দেখো এই অঙ্কের ক্ষেত্রে দেখো দূরত্ব দুই জায়গাতেই কিন্তু সেম ছিল। দেখো সোমবারে 2 কিলোমিটার পথ গেছে, মঙ্গলবারও কিন্তু 2 কিলোমিটার পথেই কিন্তু গেছে। তাহলে দেখো গতিবেগের সাথে সময়ের কি সম্পর্ক পাচ্ছি, দেখো সোমবারে দেখো গতিবেগটা কত ছিল 12 কিমি প্রতি ঘন্টা, আর মঙ্গলবারে গতিবেগটা কত ছিল 15 কিমি প্রতি ঘন্টা। তাহলে গতিবেগটা কবে বেশি ছিল, মঙ্গলবারে, তার জন্য দেখো মঙ্গলবারের সময়টা একটু কম লেগেছে, কারণ বেশি স্পিডে বা গতিবেগে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাবে, মানে সময় কম লাগবে। আর দেখো সোমবারে গতিবেগটা কম ছিল, তাহলে একটু ধীরে ধীরে যাবে, সময় একটু বেশি লাগবে। তাহলে দেখো দূরত্ব যদি স্থির থাকে, দুই জায়গাতে দূরত্ব দেখো একই রয়েছে, মানে স্থির আছে। স্থির বলতে বোঝায় যেটা অপরিবর্তিত, যে কখনো পরিবর্তন হয় না। তাহলে দেখো গতিবেগের সাথে সময়ের কি সম্পর্ক পাচ্ছি, গতিবেগ এখানে বেড়েছে। দেখো আগের দিনে থেকে এখানে 12 ছিল, তখন সময় লেগেছিল কত 10 মিনিট, এখন গতিবেগ বেড়ে 15 হয়ে গেছে 12 থেকে, দেখো সময়টা 10 থেকে কমে 8 মিনিট হয়ে গেছে। বোঝা গেল? তাহলে গতিবেগ যদি বাড়ে তাহলে সময় কি হবে, সময় তাহলে কিন্তু কমে যাবে। বুঝতে পেরেছো? তাহলে গতিবেগের সাথে সময়ের কি সম্পর্ক হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। বুঝতে পেরেছো তোমরা? মানে একটা যদি বেড়ে যায় অপরটা কিন্তু কমে যাচ্ছে, গতিবেগ বাড়িয়ে দিচ্ছি, সময় কিন্তু কমে যাচ্ছে। তাহলে আমরা এই সম্পর্কটা লিখবো এখানে, তাহলে লিখবো এখানে, তাই উপরের অংশটাকে আমি মুছে দিচ্ছি। তাহলে এখানে তোমরা লিখবে যে দূরত্ব স্থির থাকলে
দূরত্ব স্থির থাকলে গতিবেগ ও সময় পরস্পর ব্যস্তানুপাতিক। ওকে, ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্ব যদি স্থির থাকে তাহলে গতিবেগ ও সময় পরস্পর ব্যস্তানুপাতিক, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক এদের মধ্যে থাকবে। তাহলে এটি হয়ে গেল আমাদের 2 নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেব 3-এর দাগের অঙ্কের সমাধান। দেখো 3-এর দাগের অঙ্কটি এখানে বলা হয়েছে গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক খুঁজি, নিজে গল্প তৈরি করি ও সম্পর্ক খুঁজি নিয়ে লিখি। এই অঙ্কটি তোমাদের বাড়িতে হোমওয়ার্ক থাকলো। এটি তোমরা সুন্দর একটি গল্প তৈরি করে এটা সমাধান করে কমেন্টে জানাবে উত্তর, ঠিক আছে? আমরা সরাসরি 4-এর অঙ্কে চলে যাব। 4-এর অঙ্কে এখানে বলা হয়েছে আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম। তাহলে বাসের গতিবেগ ঘন্টায় কত হিসাব করে লিখি। দেখো এখানে 40 মিনিটে কিন্তু 12 কিমি পথ গেছে, তাহলে বাসের গতিবেগ ঘন্টাতে, ঘন্টা বলতে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় মানে একক সময়ে 1 ইউনিট সময়ে যতটা পরিমাণ দূরত্ব যাবে সেটাই কিন্তু তার গতিবেগ হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে 2টি রাশির কথা বলা হয়েছে, আমরা সমাধান করব 4 নম্বর অঙ্ক। কী বলো তো, একটা হচ্ছে সময়, সময়টা আমরা মিনিটে মেজারমেন্ট করব, মিনিটে দেওয়া আছে এখানে কোয়েশ্চেনে। আর এদিকে লিখব কি আমরা দূরত্ব, দূরত্বটা আমরা কিলোমিটারে নেব, কিমি। এবার দেখো কোয়েশ্চেনের মধ্যে কী দেওয়া আছে বলো তো, 40 মিনিটে, 40 মিনিটে কতটা পরিমাণ পথ গেছে, 12 কিলোমিটার পথ গেছে। এটা কিন্তু কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে, তাহলে এখানে লিখলাম আমরা। তাহলে জানতে চেয়েছে যে বাসের গতিবেগ ঘন্টায় কত, ঘন্টা মানে কি 1 ঘন্টা, আর 1 ঘন্টাকে আমরা কী লিখতে পারি, 1 ঘন্টার জায়গায় আমরা এই হলে 1 ঘন্টা লেখো, আর 1 ঘন্টা মানে আমরা কি জানি 60 মিনিট। তাহলে 60 মিনিটে কত পরিমাণ পথ অতিক্রম করবে, কতটা দূরত্ব যাবে সেটাই তার গতিবেগ হবে। 40 মিনিটে যদি 12 কিমি যায় তাহলে 60 মিনিটে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ 1 ঘন্টা হচ্ছে 1 ঘন্টায় যেটাই যায়, যে পরিমাণ পথ অতিক্রম করে সেটাই কিন্তু তার গতিবেগ হয়। এবার দেখো এখানে আমরা এই অঙ্কটি 2 রকমভাবে সমাধান করতে পারি। এক হচ্ছে সমানুপাত তৈরি করে, আর একটা হচ্ছে ঐকিক নিয়মে। এই অঙ্কটি আমি দেখো 2 রকম নিয়মেই তোমাদের করে দেখাই। এখানে আমি প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে ঐকিক নিয়ম। 40 মিনিটে কতটা পথ যাচ্ছে, 12 কিমি। তাহলে লিখবো আমি বাসটি 40 মিনিটে, বাসটি 40 মিনিটে যায় কত, 40 মিনিটে যায় 12 কিমি। ওকে, তাহলে বাসটি 1 মিনিটে কতটা যাবে, ঐকিক নিয়মে 12/40, কম যাবে, কম হলে এখানে ভাগ করতে হয়, কারণ 40 মিনিটে যদি 12 কিমি যায় তাহলে 1 মিনিট অনেক কম যাবে, কম হলে ভাগ করতে হয় এখানে। তাহলে বাসটি 60 মিনিটে কতটা পথ যাবে, 12/40 গুণ কী করবো, এখানে 60টা গুণ করে দেবো কিমি। এখানে কাটাকাটি করে নাও, দেখো এই শূন্যের সাথে এই শূন্যটা তুমি কেটে দাও, 4 দিয়ে 12কে কাটলে কত, 4 3 12 হয়, তাহলে 3 গুণ 6, 3 6 কত 18, তাহলে 18 কিমি। তাহলে বাসটি দেখো 1 ঘন্টায় কতটা পরিমাণ পথ যাচ্ছে, 18 কিমি। তাহলে 1 ঘন্টায় কোনো বস্তু, ব্যক্তি বা যানবাহন যতটা পরিমাণ পথ অতিক্রম করে সেটাই কি হয়, তার গতিবেগ হয়। তাহলে বাসের গতিবেগ আমরা কত পেলাম, তাহলে লিখবো বাসটির গতিবেগ ঘন্টায় কত, 18 কিমি। তাহলে বাসটির গতিবেগ ঘন্টায় কত পেলাম, 18 কিমি পেলাম। এবার দেখো এই অঙ্কটি তুমি সমানুপাত তৈরি করে কি করে সমাধান করবে সেটাও তোমাদের একটু আমি বুঝিয়ে দিই। দেখো এই অংশটাকে আমি একটু মুছে দিচ্ছি। ওকে, তাহলে দেখো এখানে আমরা 2টো রাশি লিখেছি। এখানে সময় যেটা মিনিটে মেজারমেন্ট করা হয়েছে, দূরত্ব কিলোমিটারে। 40 মিনিটে কতটা পরিমাণ পাওয়া যাচ্ছে বলো তো, এখানে 40 মিনিটে যাচ্ছে 12 কিমি। তাহলে 60 মিনিটে কতটা যাবে, জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, ধরে নাও এক্স, এটা আমি ধরে নিলাম এক্স। এবার দেখো সময়ের সাথে দূরত্বের কি সম্পর্ক বলো তো, দেখো সময় যত বাড়বে তাহলে দূরত্ব কিন্তু তত বাড়তে থাকবে। তুমি 5 মিনিটে যে পরিমাণ পথ অতিক্রম করবে 10 মিনিটে কিন্তু তার থেকে বেশি পথ যেতে পারবে। বোঝা গেল, কারণ সময় বাড়লে অতিক্রান্ত দূরত্ব কিন্তু বাড়বে। তাহলে এখানে সময়ের সাথে দূরত্বের কি সম্পর্ক রয়েছে, সরল সম্পর্ক রয়েছে, মানে সময় ও দূরত্ব এখানে সরল অনুপাতে রয়েছে। তাহলে এখানে লিখবো আমরা
সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। বুঝতে পেরেছো? সরল সমানুপাতে কেন আছে? কারণ সময় বাড়লে দেখো 40-এ যাচ্ছিল 12, এখন সময় বেড়ে 60 হয়েছে, তাহলে 60 মিনিটে বেশি পথ যাবে, তাহলে বেশি এটা বেড়েছে, এটাও বাড়বে, তাহলে সরল। এবার দেখো সরল যদি অনুপাত থাকে বা সমানুপাত থাকে তাহলে কীভাবে আমরা সাজাবো? প্রথমে 40 আছে, 40 লিখবে এখানে, ওকে, তারপরে অনুপাত দেবে, তারপরে তার নিচে কত আছে? 60। ওপর আর নিচে বাম দিকে যেটা লিখবে সেগুলো পরপর লিখবে, এখানে 40 আর 60 পরপর লিখবে এখানে অনুপাত দিয়ে। তারপর এই সাইডেটা যখন লেখা হয়ে যাবে না, তারপর তুমি এখানে সমানুপাত চিহ্ন দেবে, মানে ডবল/2 চিহ্ন বসাবে। তারপর এবার ডান দিকে চলে আসবে, এখানে যেটা আছে সেটা পরপর লিখবে অনুপাত দিয়ে। 12 অনুপাত কত? x। বোঝা গেল? 12 অনুপাত x। আমাকে জানতে হবে কি এক্সের মানটা, কারণ 40-এর জন্য 12, কিন্তু 60-এর জন্য কত সেটা তো আমরা জানি না, সেটা আমরা x ধরে নিয়েছি। এবার দেখো কী করে নির্ণয় করবো। তাহলে দেখো অনুপাত মানে কি? অনুপাত মানে ভাগ করা। তাহলে আমরা এখানে লিখবো যে 40 অনুপাত 60, তাহলে এটা আমরা ভাগ করে লিখতে পারি 40/60। সমানুপাত মানে কি? সমান। আর এখানে 12:x আছে, মানে 12/x। এবার তুমি কোনাকুনি গুণ করবে, এই x তার সাথে গুণ করবে কাকে বলো তো? এই 40-কে। আর 60-এর সাথে গুণ করবে এই 12-কে। তাহলে x গুণ 40 বা x গুণ 40 সমান 60 গুণ 12, ওকে। বা আমার এক্সের মান দরকার, এক্সটা দেখো সমানের বাম দিকে আছে, বাম দিকে রেখে দাও সমান। আর সমানের ডান দিকে দেখো 60 গুণ 12 আগের থেকে রয়েছে, যেটা আগের থেকে রয়েছে সেটা আগে লিখতে হবে। আর দেখো সমানের বাম দিকে দেখো 40 এক্সের সাথে গুণ ছিল, তাহলে ডান দিকে আসলে কি হয়েছে? ভাগ হয়েছে, ভাগ মানে নিচে লেখা। এবার তুমি কাটাকাটি করো, দেখো এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, 4-এর সাথে 12 কাটলে কত হবে? 4×3 12। তাহলে আমরা কী পাচ্ছি? 6 গুণ 3, 6×3 কত হলো? 18 পেলাম। তাহলে এক্সের মানটা আমরা কত পেলাম? 18 পেলাম। এক্স এখানে কী ছিল বলো তো? এক্স এখানে ছিল 60 মিনিটে কত কিমি পথ অতিক্রম করবে? 18 কিমি পথ অতিক্রম করবে। তাহলে এটাই হচ্ছে কি বাসটির গতিবেগ। এবার তুমি যেটা ভালো করে বুঝতে পারছো সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু তুমি অঙ্কগুলি সমাধান করবে, এটা বুঝতে পেরেছো? এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো 5-এর দাগের অঙ্কে বলা হয়েছে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লিখি। দেখো এই ধরনের অঙ্কগুলি যখন কোনো ট্রেন, যখন কোনো গাছ, কোনো টেলিগ্রাফ পোস্ট বা কোনো ইলেকট্রিক পোল, যখন কোনো স্থির ব্যক্তিকে যখন অতিক্রম করে, তখন একটা কনসেপ্ট কাজে লাগে। সেই কনসেপ্টটা তোমাকে আগে বুঝতে হবে, তারপরে কিন্তু এই অঙ্ক তুমি সমাধান করতে পারবে। চলো তাহলে এর কনসেপ্টটা একটু আমরা বোঝার চেষ্টা করি। মনে করে নাও এটি হলো একটা গাছ। একটা গাছ হতে পারে, একটা টেলিগ্রাফ পোস্ট হতে পারে, বা ইলেকট্রিক পোল হতে পারে। বোঝা গেল? যাদের মানে প্রস্থ নেই, যারা লম্বাতে মাটি থেকে, ভূমি থেকে উপরের দিকে খাড়াভাবে উঁচুর দিকে উঠে গেছে, কিন্তু তাদের সাইডে কোনো প্রস্থ নেই, সেই সমস্ত বস্তুগুলোর ক্ষেত্রে তুমি মনে করে নাও এটা একটা গাছ। এটার আমি নাম দিয়ে দিলাম সিডি। সিডি হলো একটা গাছ, ওকে। এবার মনে করো এই একটা ট্রেন, এখানে আমি একটা এই দাগ দিয়ে একটা ট্রেন বোঝাচ্ছি। মনে করো নাও এটা একটা ট্রেন, ওকে। এটা হচ্ছে একটা ট্রেন। এই ট্রেন হচ্ছে কি বলতো? এর নাম দিলাম আমি এবি, ওকে। দেখো এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে ট্রেনের পিছনের অংশ বা পশ্চাৎ ভাগ, আর এই যে বি, এই বি পয়েন্ট হচ্ছে ট্রেনের সম্মুখ অংশ, অগ্রভাগ। দেখো এই ট্রেনটা যখন এখান দিয়ে যাচ্ছে, দেখো এই ট্রেনের যে বি পয়েন্ট অর্থাৎ অগ্রভাগটা দেখো ডি এর ঠিক সরাসরি এসে স্টপ হয়ে রয়েছে। মনে করো এইখানে এসে স্টপ হয়ে আছে, অর্থাৎ আমি বলতে পারি এই ট্রেনটা কিন্তু গাছের কাছে সবেমাত্র পৌঁছেছে। দেখো ট্রেনটার সামনের অংশ এই ডি এর সরাসরি হয়েছে, মানে কি এইখান দিয়ে তো গাছ আছে, এই গাছের কাছে পৌঁছেছে, অর্থাৎ ট্রেনটি সবেমাত্র গাছের কাছে পৌঁছেছে, এখনও কিন্তু গাছটিকে অতিক্রম করেনি, ওকে। এবার ট্রেনটি যদি আরও সামনের দিকে যদি অগ্রসর হয়, এই এবি ট্রেনটি যদি সামনের দিকে আরও অগ্রসর হয়, তাহলে কী হবে বলো তো? সামনের দিকে যদি অগ্রসর হয় তাহলে আমি দেখতে পারবো এই যে এ পয়েন্ট না, অর্থাৎ ট্রেনের পিছনের অংশটা সামনের দিকে এগিয়ে গিয়ে এই যে ডি আছে না, এই ডি এর এখানে হয়ে যাবে এ পয়েন্ট, আর বি সামনের দিকে আরও এগিয়ে যাবে এরকমভাবে। যদি এরকম হয়, মানে পুরো ট্রেনটা যদি সামনের দিকে আরও অগ্রসর হতে থাকে, তাহলে এই এ পয়েন্টটা মানে পশ্চাৎ অংশটা ডি এর কাছে, আর অগ্র অংশটা ট্রেনের আরও সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে আমি বলতে পারি না এই ট্রেনটি তখন কিন্তু পুরো গাছটাকে অতিক্রম করে চলে গেছে। অর্থাৎ তুমি যদি এরকমভাবে ভাবতে পারো, মনে করো এই একটা ট্রেন ছিল এবি, এখানে মনে করো দড়ি দিয়ে কেউ মনে করো সামনের দিক থেকে টানছে, তাহলে এই গাছটাকে অতিক্রম কখন করবে? পুরো এই ট্রেনটা, এবি ট্রেনটা যখন পুরো টেনে টানার ফলে পুরো ট্রেনটা যখন এই গাছের এ সাইডে হয়ে যাবে, এ পারে যখন হয়ে যাবে,
অর্থাৎ এই এত বড় ট্রেনটার দৈর্ঘ্য যা হবে, তুমি ধরে নাও এই ট্রেনটা মনে করে নাও 100 মিটার। এই 100 মিটার দূরত্ব যেতে যেটুকুনি সময় লাগবে, বোঝা গেল, এই গাছটাকে অতিক্রম করতে কিন্তু ঠিক ততটা পরিমাণেই সময় লাগবে। অর্থাৎ ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে যেটুকুনি সময় নেবে, এই গাছটাকে অতিক্রম করতে ঠিক ততটাই সময় নেবে। অর্থাৎ এই গাছকে অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্যটাই এপার থেকে এপারে নিয়ে যাওয়া, বুঝতে পেরেছো? তাহলে চলো এবার আমরা অঙ্কে ফিরে যাই। দেখো তাহলে কোশ্চেনে কি ছিল, 100 মিটার একটা লম্বা ট্রেন ছিল এবং সেই ট্রেনের গতিবেগ কত ছিল, 60 কিমি প্রতি ঘন্টা। তাহলে গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? দেখো সময় নির্ণয় করতে বলেছে, তাহলে সময় যেহেতু নির্ণয় করতে বলেছে, সময়কে আমরা ডান দিকে লিখবো আর দূরত্ব আমরা বাম দিকে লিখবো। দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি যে দূরত্ব আমরা কিসে নেব, মিটারে নেব, মিটার এককে নেব। তাহলে মিটার লিখলাম ব্র্যাকেটের মধ্যে, আর এদিকে আমরা লিখবো কি সময়, কারণ সময়টা আমাদের নির্ণয় করতে হবে। সময়টা আমরা কিসে রাখবো, সেকেন্ডে রাখবো, বুঝতে পেরেছ? এবার দেখো এখানে যে তথ্যটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ট্রেনের গতিবেগ। ট্রেনের গতিবেগ দেখো দেওয়া আছে কোয়েশ্চেনে কি, ঘন্টায় 60 কিমি। এর অর্থ কি, মানে 1 ঘন্টায় ট্রেনটি 60 কিমি যায়। বোঝাতে পারলাম? দেখো তাহলে 60 কিমি পথ কখন যাচ্ছে, দেখো এদিকে দূরত্ব লিখছি, কারণ 60 কিমি পথ কখন যাচ্ছে, যখন সময়টা 1 ঘন্টা, মানে 1 ঘন্টায় 60 কিমি যায়। এটাকে আমি এইভাবে লিখতে পারি, ওকে, মানে 1 ঘন্টায় যাচ্ছিলো 60 কিমি, কিন্তু এখানে আমি দূরত্ব দেখো মিটারে নিয়েছি, তাহলে এই কিমিকে আমাকে মিটার করতে হবে। তাহলে কিলোমিটারকে যদি আমি মিটার করতে চাই তাহলে আমি কি করব, দেখো আমরা জানি কি 1000 মিটারে হয় 1 কিলোমিটার। তাহলে দেখো এই 60 কিমিকে যদি আমি মিটার করি তাহলে এর সাথে আমাকে একটা 1000 গুণ করে দিতে হবে। কী করতে হবে, 1000 গুণ করে দেবো। তাহলে 60-এর সাথে 1000 গুণ করলে কী হবে, 60,000 হবে, ওকে। তাহলে 60,000, তাহলে 60 কিমি মানেই কিন্তু 60,000 মিটার। আর এখানে দেখো সময় আমরা সেকেন্ডে নিয়েছি, তাহলে 1 ঘন্টাকে যদি আমরা সেকেন্ড করি তাহলে আমরা কী পাবো, ঘন্টাকে 1 ঘন্টা সমান তোমরা জেনে রাখবে 3600 সেকেন্ড হয়। কত বললাম, 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে হয় 1 ঘন্টা, বুঝতে পেরেছ? এবার দেখো তাহলে এটা গতিবেগ দেওয়া ছিল, সেই গতিবেগটাকে আমি এইভাবে লিখলাম, 60 কিমি যাচ্ছিলো 1 ঘন্টায়, এটাকে আমি 60,000 মিটার যাচ্ছে 36 সেকেন্ডে। এই 60 কিমি যে 1 ঘন্টা যাচ্ছিলো এটারই কিন্তু অর্থ। তোমাকে জানতে চাইছে 100 মিটার লম্বা একটা ট্রেন গাছকে অতিক্রম করতে সময় লাগবে কত। তাহলে 100 মিটার লম্বা ছিল ট্রেনটি, অর্থাৎ এই 100 মিটার যেতে যতটা পরিমাণ সময় লাগবে ওই গাছটাকে অতিক্রম করতে কিন্তু ঠিক তাই সময় লাগবে। কারণ কোনো গাছকে যখন অতিক্রম করে ট্রেনটা কিন্তু নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে, বোঝা গেল? তাহলে আমরা করব কি, 100, ট্রেনের দৈর্ঘ্য যেহেতু 100 ছিল, তাহলে 100 মিটার যেতে কতটা সময় লাগবে সেটাই হচ্ছে কিন্তু আমাদের কোয়েশ্চেন মার্ক। আর এটা আমি ধরে নিলাম এক্স। এবার দেখো এই দূরত্ব আর সময়ের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক, দেখো যখন এখানে 60,000 মিটার যাচ্ছিলো তখন 36 সেকেন্ড সময় লেগেছে। এখন দেখো দূরত্ব কমে গেছে, তাহলে দূরত্ব কমে গেছে তাহলে সময় কমে যায়। বেশি পথ যেতে বেশি সময় লাগবে, কম পথ যেতে কম সময় লাগবে। তুমি যদি এখান থেকে যদি কলকাতা যাও তাহলে যে পরিমাণ সময় লাগবে, এখান থেকে যদি তুমি দিল্লি যাও তাহলে কিন্তু বেশি সময় লাগবে, কারণ বেশি পথ বেশি সময়, কম পথ কম সময়। আর দেখো দূরত্ব কমে গেছে, সময়ও কমে যাচ্ছে, তাহলে দুটোই কমে যাচ্ছে, মানে একই ঘটনা ঘটছে। তাহলে আমি বলতে পারি দূরত্ব সময় সরল সমানুপাত আছে। এক্ষেত্রে দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে, ওকে। এবার দেখো সরল সমানুপাতে থাকলে এইগুলোকে আমরা কীভাবে সাজাবো, এই জায়গাটা তোমরা একটু দেখো। 60,000 আছে আর তার নিচে কত আছে, 100। তাহলে এই দুটোকে আমরা পরপর অনুপাত দিয়ে এখানে লিখবো, 60,000 অনুপাত কত, 100। তারপরে দেখো বাম দিকের এই অংশটা অনুপাত দিয়ে লেখার পর তারপর তুমি কী করবে, এখানে সমানুপাত চিহ্ন দেবে, মানে ডবল লিস্টের চিহ্ন দেবে। তাহলে ডান দিকে যেগুলো রয়েছে সেগুলোকে আমরা পরপর অনুপাত দিয়ে লিখবো এখানে সমানুপাতের পরে। তাহলে দেখো এখানে কত, 3600 সেকেন্ড, তাহলে 3600 রয়েছে এখানে, অনুপাত কত, এখানে এক্স ধরেছি, এক্স, বোঝা গেল? এবার দেখো বা আমরা কী করতে পারি, অনুপাত মানে কি, এটা অনুপাত, এটা মানে আমরা ভাগ করে লিখতে পারি তাকে। তাহলে 60,000 বাই কত, 100, সমানুপাত মানে কি, সমান। আর এখানে 3600 এক্স মানে 3600 ওপরে আর নিচে কত, এক্স, বোঝা গেল? এবার তোমরা একটু
কাটাকাটি করে নাও। দেখো এখানের এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, বোঝা গেল? মাঝখানে সমান সমান যদি চিহ্ন থাকে তাহলে ওপর ওপর কিন্তু কাটাকাটি করা যায়। এই শূন্যের সাথে তুমি এই শূন্যটা কেটে দিতে পারো, আর এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দিতে পারো। তাহলে দেখো কোনাকুনি গুণ করো, এখানে 1 পড়ে রয়েছে আর এখানে 36, আর এখানে x পড়ে রয়েছে, এখানে 6 পড়ে রয়েছে। তাহলে 6 এর সাথে x গুণ করলে কত হবে, বা x এর সঙ্গে 6 গুণ করলে কত হবে, 6 গুণ x হবে এটা সমান, আর 1 এর সাথে 36 গুণ করলে কত হবে 36। বা তাহলে x এর মানটা আমার দরকার, তাহলে xটা বাম দিকে রেখে দাও, 6 x এর সাথে বাম দিকে গুণ আছে, সমানের ডান দিকে চলে গেলে ভাগ হবে, মানে নিচে চলে যাবে, সমান 36 আগের থেকে রয়েছে, 6 এদিকে এসে ভাগ হবে, তাহলে 6 6 36, তাহলে x এর মানটা কত পেলাম, 6 পেলাম। তাহলে দেখো ওই যে গাছটা ছিল 100 মিটার লম্বা যে ট্রেন, ওই গাছটা অতিক্রম করতে কত সময় নেবে, 6 সেকেন্ড সময় নেবে। তাহলে এখানে তুমি লিখবে 100 মিটার লম্বা ট্রেনটির গাছটিকে অতিক্রম করতে তাহলে 100 মিটার লম্বা ট্রেনটির গাছটিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগবে। বুঝতে পেরেছ? এটি হয়ে গেল 5 দাগের অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর প্রত্যেকে কিন্তু ভিডিওতে একটা করে লাইক করে দেবে। ওকে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।